গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফি সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ, সেই উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কিন্তু আলোচনা করছিলাম। আজকে এই উত্তর আমেরিকা মহাদেশের লাস্ট ক্লাস করাবো তোমাদের সাথে। কি জানবো আজকে? আজকে আমরা জানবো কানাডার যে শিল্ড অঞ্চল রয়েছে, সেই শিল্ড অঞ্চলের কৃষিকাজ কেমন, শিল্প কেমন উন্নত, খনিজ সম্পদ, এছাড়া সেখানকার পশুপালন কেমন, জলবায়ু, তার অবস্থান ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আজকে আমাদের এই উত্তর আমেরিকা মহাদেশ যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু শেষ হতে চলেছে। তার আগে গত কয়েকটি ক্লাসে আমি তোমাদের সাথে উত্তর আমেরিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কয়েকটি প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু আজকের আমি ক্লাসটি শুরু করব। তাহলে তোমরা আমাকে বলো কেউ যে আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশটির স্থান কততম? বাহ, খুব ভালো বলেছো যে আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ। তুমি কোন মহাদেশে বসবাস করো? এশিয়া মহাদেশ, তাই তো? এবং পৃথিবীর যে ক্ষুদ্রতম মহাদেশ, সেই মহাদেশটির নাম হলো কিন্তু ওশিয়ানিয়া। আমরা উত্তর আমেরিকা পড়ছি। এই উত্তর আমেরিকা কিন্তু আয়তনটা ছটা ভারতবর্ষের আয়তন যোগ করলে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের আয়তনটা আমরা পাবো। আজ থেকে 500 বছর আগেও কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশের কথা মানুষ কিন্তু তেমন ভাবে জানতো না। কি করে মানুষ জানলো? তোমরা বলতে পারবে কে কবে উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন? বাহ, খুব ভালো বলেছো, ভেরি গুড। যে আমেরিকো ভেসপুজি 1501 সালে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন। দেখো হয়েছিল কি না, ক্রিস্টোফার কলম্বাস বলে একজন পর্তুগিজ নাবিক 1492 খ্রিস্টাব্দে ভারতীয় দ্বীপপুঞ্জে আসবে বলে কিন্তু তার ইউরোপ থেকে জাহাজ ছাড়ে। তিনি ভুলবশত একটি দ্বীপে এসে পৌঁছান এবং ভাবতে থাকেন এটাই হয়তো ভারতীয় দ্বীপপুঞ্জ। তার পথ অনুসরণ করে একজন পর্তুগিজ নাবিক যার নাম আমেরিকো ভেসপুজি, তিনি কিন্তু সেই দ্বীপে এসে উপস্থিত হন এবং প্রথম তিনি উপলব্ধি করেন এটা কিন্তু ভারতীয় দ্বীপপুঞ্জ নয়। তাহলে নতুন একটা জায়গায় তিনি এসেছেন। সেখানে এসে তিনি দেখলেন যে অজানা একটা দ্বীপ। তাই নিজের নাম অনুসরণ করে তিনি সেই স্থানটার নাম রাখলেন কি? আমেরিকা মহাদেশ। পৃথিবীর উত্তর গোলার্ধের একটি মহাদেশ হলো এই উত্তর আমেরিকা মহাদেশ। পৃথিবীর দক্ষিণ দিকে আরো একটা মহাদেশ রয়েছে যার নাম কিন্তু হলো দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝে একটা যোজক রয়েছে। যোজক কি? না, দুটি মহাদেশকে একসাথে যুক্ত করে যে ভূখণ্ড, সেটাকে আমরা কি বলবো? যোজক। তাহলে এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে বর্তমানে কে বলতো? পানামা খাল। ভেরি গুড। এই যোজকটাকে কিন্তু খালপথে পরিণত করা হয়েছে, যার দ্বারা কিন্তু খুব সহজে পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে যে প্রশান্ত মহাসাগর তার কিন্তু যোগসূত্র করা হয়েছে। ফলে খুব সহজেই ইউরোপের সাথে ব্যবসা বাণিজ্য কিন্তু আমেরিকার মানুষরা করতে পারে। বলতো বর্তমানে উত্তর আমেরিকার দেশের সংখ্যা কয়টি? ভেরি গুড। 23টি কিন্তু দেশ রয়েছে উত্তর আমেরিকায়। তার মধ্যে কানাডা সব থেকে বৃহত্তম। এছাড়া যুক্তরাষ্ট্র রয়েছে, তারপরে মেক্সিকো, আলাস্কা, অনেক উন্নত উন্নত দেশ কিন্তু এই উত্তর আমেরিকাতে অবস্থান করছে। অনেকগুলি এই বিখ্যাত শহর রয়েছে এখানে: ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টরেন্টো, মেক্সিকো সিটি, এগুলো উত্তর আমেরিকার কিন্তু বিখ্যাত বিখ্যাত সব শহর। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান যে নদী বা দীর্ঘতম যে নদীটি রয়েছে তার নাম কি?
বাহ, মিসিসিপি মিসৌরি নদী হলো কিন্তু উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। এবং উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে। ভেরি গুড, মাউন্ট ম্যাককিনলে হলো কিন্তু উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, এই উত্তর আমেরিকা আর এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ কোন দিকে রয়েছে? পূর্ব দিকে, সরি উত্তর দিকে কিন্তু রয়েছে। আর এই উত্তর আমেরিকা আর এশিয়া মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কে? বেরিং প্রণালী। ভেরি গুড। দেখো, এই মহাদেশটির চারিদিকে কিন্তু সমুদ্র দ্বারা ঘেরা। যেমন উত্তর দিকে উত্তর সাগর, পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিম দক্ষিণে রয়েছে কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাসাগর, যার নাম কিন্তু হলো কি না প্রশান্ত মহাসাগর। উত্তর আমেরিকার ভূপ্রকৃতি আমরা পড়েছি, মূলত তিন ভাগে ভাগ করা যায়। পশ্চিমে রয়েছে পার্বত্য অঞ্চল, তাই না? তারপরে কি রয়েছে? মধ্যভাগে রয়েছে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, এবং পূর্বে রয়েছে কিন্তু উচ্চভূমি। মৃত্যু উপত্যকা এই পশ্চিমে পার্বত্য অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থান। সেই স্থানের নাম মৃত্যু উপত্যকা হলো কেন? তোমরা কেউ বলতে পারবে? পারবে, তাহলে বলো। না, ক্যালিফোর্নিয়া দক্ষিণ পূর্ব দিকে কিন্তু সমুদ্র থেকে প্রায় 90 মিটার নিচু একটি স্থান রয়েছে, এবং সেই স্থানে জলের লবণতা এত বেশি যে সেখানে কোনো জীব কিন্তু বেঁচে থাকতে পারে না। বুঝতে পারলে? ফলে জীব বেঁচে থাকছে না, তাই নামকরণ করা হয়েছে কি বলতো? না, মৃত্যু উপত্যকা। এই স্থানটি হলো কিন্তু উত্তর আমেরিকার উষ্ণতম স্থান, এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান কিন্তু হলো এই মৃত্যু উপত্যকা। তোমরা পঞ্চর হ্রদ পড়েছিলে? পড়েছিলে। পঞ্চর হ্রদ কোন পাঁচটি হ্রদ বলতো? সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এর মধ্যে মিষ্টি জলের হ্রদ কোনটা? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সুপিরিয়র। ভেরি গুড, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, পূর্বের উচ্চভূমিতে একটি বিখ্যাত প্রাচীন ভূমিল পর্বত রয়েছে, সেটির নাম কি বলতো? অ্যাপিলেশিয়ান পর্বত, তাই তো? আচ্ছা, প্রধান প্রধান নদীকে আমরা কি পড়েছিলাম উত্তর আমেরিকার? সেন্ট লরেন্স, মিসিসিপি মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি নদী, এছাড়া পড়েছিলাম কলম্বিয়া নদী, তাই না? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, বিখ্যাত যে জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপরে সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স নদীর উপরে সৃষ্টি হয়েছে। এবারে গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর অববাহিকায় লক্ষ্য করা যায়? কলোরাডো নদীর অববাহিকায় কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। দেখো, উত্তর আমেরিকার উত্তর দিকে অনেক নদী রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নদী কিন্তু হলো ম্যাকেঞ্জি নদী। এই নদী কি হয় না, শীতকালে কিন্তু সম্পূর্ণ নৌ যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে। কেন বলতো? কারণ প্রায় বছরের 7-8 মাস কিন্তু বরফ কি থাকে, জমে থাকে জলটাতে। ফলে এখানে কিন্তু শীতকালে নৌ পরিবহনযোগ্য নয়। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপর? ভেরি গুড, টেনেসি নদীর উপরে কিন্তু পৃথিবীর বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। এরপরে বলতো, এক ধরনের উষ্ণ বায়ু কিন্তু লক্ষ্য করা যায় উত্তর আমেরিকায়, যেটি হিমশীতল আবহাওয়াকে কিছুটা উষ্ণ করে। উষ্ণ বায়ুর একটি স্থানীয় উষ্ণ বায়ুর উদাহরণ বলতো, কি হবে? চিনুক। ভেরি গুড। তাহলে চিনুক হলো কিন্তু স্থানীয় এক ধরনের বায়ু, যা সাময়িকভাবে সেই স্থানের হিমশীতল অবস্থাকে অনেকটা উষ্ণ করে দেয়। রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর কিন্তু এই চিনুক বায়ুটা লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বলো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? তোমরা সকলেই জানো, পেইরি তৃণভূমি অঞ্চল। কেন বলা হয় পেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি? কারণ এই অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি গম উৎপন্ন হয়। আমেরিকার মধ্যে ডাকোটা রাজ্য রয়েছে, সেখানে গম সর্বাধিক উৎপন্ন হয়, আর গম থেকে রুটি হয়, তাই তো? এই অত্যাধিক গম উৎপাদন হয় বলে এই স্থানকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি। মনে থাকবে তোমাদের? ভেরি গুড। দেখো, এই পেরিতৃণভূমি অঞ্চল কিন্তু যেহেতু তৃণভূমি রয়েছে, সেহেতু
পশুচারণ ক্ষেত্র হিসেবে কিন্তু বিখ্যাত একটি স্থানে পেরিথেলুমীয় অঞ্চল। আর পশুচারণ ক্ষেত্র হওয়ার জন্য, পশুদের খাদ্যের অভাব না হওয়ার জন্য এবং সমভূমি হওয়ার জন্য এখানে দুগ্ধজাত শিল্প, এছাড়া চামড়া শিল্প ইত্যাদি কিন্তু সমৃদ্ধি পেয়েছে পেরিথেলুমীয় অঞ্চল। এরপর আমরা পড়েছিলাম উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। সেই 5টা হ্রদ যে রয়েছে, সেই হ্রদগুলোকে কেন্দ্র করে যে সমভূমি অঞ্চল গড়ে উঠেছিল সেটাই হলো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। তোমরা 5টা হ্রদ সকলেই জানো, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এর মধ্যে সুপিরিয়র ছিল বিখ্যাত একটি মিষ্টি জলের হ্রদ। দেখো, এই হ্রদ অঞ্চলে খনিজ সম্পদ কিন্তু সমৃদ্ধ, ফলে শিল্প কিন্তু ব্যাপক উন্নতি লাভ করেছে এই হ্রদ অঞ্চলে। কি কি শিল্প রয়েছে? যেমন কয়লা পাওয়া যায় ইলিয়ান ও ইন্ডিয়ানা রাজ্যে। তোমরা আমাকে বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিকের খনির নাম কি? মেসাবি। ভেরি গুড, খুব ভালো বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ যে লৌহ আকরিকের খনি তার নাম হলো কিন্তু মেসাবি। এছাড়া মিশিগান বা অন্টারিও যে হ্রদ অঞ্চল রয়েছে, সেই হ্রদ অঞ্চলের অববাহিকায় কিন্তু খনিজ তেলও পাওয়া যায়। তাহলে এই অঞ্চলে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ একটি শিল্পাঞ্চল হিসেবে পরিণত হয়েছে, কারণ পর্যাপ্ত জল পাওয়া যায় হ্রদ অঞ্চল থেকে। এছাড়া হ্রদ অঞ্চল অববাহিকাতে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায়। নদীগুলি খরস্রোত হওয়ার ফলে বিদ্যুতের যে চাহিদা সেটা পূরণ করা যায়। সমভূমি অঞ্চল হওয়ার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার সাথে বিশ্বের অন্যান্য স্থানের সাথে যুক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া পর্যাপ্ত মূলধনের যে সহযোগিতা, সেই সহযোগিতা এবং শ্রমিকের জন্য কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল শিল্পতে কিন্তু খুবই উন্নতি লাভ করেছে। হ্রদ অঞ্চলের প্রধান শিল্পের নাম কি বলতো? ভেরি গুড, লৌহ ও ইস্পাত শিল্প হলো কিন্তু হ্রদ অঞ্চলের প্রধান শিল্প। ঠিক আছে, শিকাগো এবং গ্যারি এই দুটি স্থানে কিন্তু বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়া বাফেলো, ইরি, ডুলুথ এইসব অঞ্চলেও কিন্তু লৌহ আকরিক শিল্প উন্নতি লাভ করেছে। পৃথিবীর বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ডেট্রয়েট শিল্প কেন্দ্রে, তাই না? এই ডেট্রয়েট কিন্তু এই হ্রদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ছে। এছাড়া মাংস শিল্পও কিন্তু বিখ্যাত। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগো শহরকে কিন্তু বলা হয় পৃথিবীর কসাইখানা, তাই তো? কারণ প্রচুর পরিমাণে সেখানে দুগ্ধজাত দ্রব্য থেকে শুরু করে পশু মাংস সারা বিশ্বে রপ্তানি করা হয় এবং স্টোর করে রাখা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? ওয়াফেল। এটা কিন্তু ময়দা শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া পৃথিবীর যে রাবার রাজধানী, সেটা একরাম, এটাও কিন্তু রাবার শিল্পের জন্য বিখ্যাত একটি স্থান, যেটি কোথায় রয়েছে? না উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চল যে রয়েছে, সেই হ্রদ অঞ্চলে গুরুত্বপূর্ণ একটি শিল্প। তাহলে আমরা কোন কোন শিল্প পড়লাম বলতো? লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, খনিজ তেল, এছাড়া মাংস শিল্প, তারপর ময়দা শিল্প এবং রাবার শিল্প। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা মনে রাখবে। হ্রদ অঞ্চলের কৃষিকাজও কিন্তু যথেষ্ট বেশ উন্নত। শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ হয়। এই শস্যাবর্তন পদ্ধতি কি? না, বছরের বেশিরভাগ সময় জমিতে চাষবাস করা হয় যে পদ্ধতি, অর্থাৎ কোনো একটি চাষ করার পর, ফসল তুলে নেওয়ার পর জমিটাকে কিন্তু পতিত রাখা হয় না, অন্য একটি ফসল উৎপাদন করা হয়। এইভাবে বছরের বেশিরভাগ সময় কিন্তু জমিতে চাষবাস করা হয়, ফলে জমির উর্বরতা কিন্তু বজায় থাকে। এই অঞ্চলের প্রধান যে ফসল সেটা হলো যব, ভুট্টা, গম, ওট, রাই, বিট এই হ্রদ অঞ্চলের প্রধান প্রধান ফসল। প্রচুর পরিমাণে ভুট্টা কিন্তু এই অঞ্চলে উৎপাদন হয় বলে এই অঞ্চলকে ভুট্টা বলয়ও কিন্তু বলা হয়ে থাকে। কৃষি উন্নতির কারণ উর্বর চাষের ভিত্তিকে এখানে লক্ষ্য করা যায়। উন্নত শ্রমিক রয়েছে, হ্রদ অঞ্চলে পর্যাপ্ত জলের যোগান রয়েছে, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ হয়। এছাড়া মনোরম জলবায়ু, শস্যাবর্তন পদ্ধতিতে চাষবাস এবং তরঙ্গায়িত সমভূমি ইত্যাদির কারণে কিন্তু এই উত্তর আমেরিকায় কৃষিকাজ ভালো হয়। এছাড়া পশুপালনেও কিন্তু এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে বিখ্যাত। চিকাগো শহর, এই যে শহরটি রয়েছে, সেটাকে কি বলা হয়? পৃথিবীর কসাইখানা। সেটা কিন্তু এই
হ্রদ অঞ্চলের আশেপাশে একটি বিখ্যাত শহর। ঠিক আছে? দুগ্ধজাত দ্রব্য উৎপন্ন হয়, এছাড়া পোল্ট্রি ফার্মও কিন্তু তৈরি করা হয়েছে এই হ্রদ অঞ্চলের অববাহিকা অঞ্চলে। তাহলে গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্তই আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো, কানাডীয় শিল্ড অঞ্চল। আমরা আগে কিন্তু পড়েছিলাম যে কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি? লরেন্সীয় উচ্চভূমি বা লরেন্সীয় মালভূমি, তাই তো? সেই কানাডীয় শিল্ড অঞ্চল পৃথিবীর অনেকগুলো যে শিল্ড অঞ্চল রয়েছে তার মধ্যে সব থেকে পুরনো একটি শিল্ড অঞ্চল হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। কোথায় অবস্থিত তোমরা নিশ্চয়ই জানো, সেই হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই শিল্ড অঞ্চল গঠিত হয়েছে, তাই না? দেখো, কানাডার শিল্ড অঞ্চল, এই যে উত্তর আমেরিকা মহাদেশটা তোমরা ছবিতে দেখছো, ছবিতে এই যে রংটা খয়েরি কালারের, এটা হলো কানাডীয় শিল্ড অঞ্চল। অর্থাৎ এই যে হাডসন উপসাগর, একে কেন্দ্র করে এর চারিদিকে যে অঞ্চলটি গড়ে উঠেছে সেটাকে আমরা কি বলবো? কানাডীয় শিল্ড অঞ্চল। তাহলে এটা কোথায় অবস্থিত? না, উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে আমরা কি বলবো? কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে কেন্দ্র করে প্রায় ভি আকৃতির রূপে কিন্তু এটি বিস্তৃত করছে। পৃথিবীর মোট 11টা শিল্ড অঞ্চল রয়েছে, এর মধ্যে কানাডীয় শিল্ড অঞ্চল কিন্তু বৃহত্তম। তো খুব ভালো মনে করে রাখবে যে পৃথিবীতে কয়টি শিল্ড অঞ্চল রয়েছে? 11টা শিল্ড অঞ্চল রয়েছে। এর মধ্যে বৃহত্তম যে শিল্ড অঞ্চল তার নাম কি? কানাডীয় শিল্ড অঞ্চল। শিল্ড কথাটি, সরি স্টুডেন্ট, দেখো, শিল্ড কথাটির অর্থ হলো কিন্তু পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। শিল্ড কথার অর্থ কি? আমরা কি বলবে? শিল্ড কথার অর্থ হলো পাথুরে জমি বা পাথুরে তরঙ্গায়িত ভূখণ্ড। কানাডীয় শিল্ডের অপর নাম কি? না, লরেন্সীয় মালভূমি, তাই তো? লরেন্সীয় মালভূমি তো আমরা পড়েছিলাম না যে যখন আহ, উত্তর আমেরিকার ভূপ্রকৃতি পড়েছিলাম তখন কিন্তু পড়েছিলাম যে কানাডীয় শিল্ড অঞ্চল বা লরেন্সীয় মালভূমি অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে অবস্থান, অর্থাৎ এই যে স্থানটি কত ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে আছে তা নির্ণয় করতে হবে। কোন স্থানের সঠিক যে অবস্থান নির্ণয় করি আমরা কিভাবে? অক্ষাংশ আর দ্রাঘিমাংশের মেপে, তাই না? তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলটি কিন্তু পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে কত? না, 120 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। দেখো তোমরা, এই যে 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি, এরকম জায়গায় 120 ডিগ্রি রয়েছে পশ্চিমে, এবং পূর্বে কত? না, এই যে 55 মতো। তাহলে পূর্ব পশ্চিমে 55 এবং 120, আর উত্তর দক্ষিণে কত? 82 ডিগ্রি থেকে কিন্তু 45 ডিগ্রি, বা 45 ডিগ্রি থেকে 82 ডিগ্রি অন্তর অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে কিন্তু এই কানাডীয় শিল্ড অঞ্চল অবস্থান করছে। এবারে দেখবে সীমানা, অর্থাৎ কানাডীয় শিল্ড অঞ্চলের কোন দিকে কি রয়েছে। দেখো, মাঝখানে কিন্তু রয়েছে হাডসন উপসাগর, তাই না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন কোন স্থান রয়েছে? কানাডীয় শিল্ড অঞ্চলের পূর্বে ল্যাব্রাডার উচ্চভূমি। তাহলে এই পূর্ব দিকে কি রয়েছে? দেখো, এই যে ল্যাব্রাডার, এই ল্যাব্রাডার উচ্চভূমি রয়েছে পূর্ব দিকে। পশ্চিমে রয়েছে গ্রেট বিয়ার, পশ্চিমে রয়েছে কিন্তু গ্রেট বিয়ার, গ্রেট সেল, আথাবাস্কা ও উইনিপেগ হ্রদ। আচ্ছা, এরপরে দেখা রয়েছে উত্তরে সুমেরু মহাসাগর ও দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ। তাহলে এই দক্ষিণ দিকে কি রয়েছে? দেখো, এই পঞ্চহ্রদ রয়েছে 5টা: সুপিরিয়র, মিশিগান, হুরন, ইডি, অন্টারিও, দক্ষিণ দিকে। আর উত্তর দিকে কিন্তু কি রয়েছে বলতো? বৃহৎ পঞ্চহ্রদ দক্ষিণে সুমেরু মহাসাগর রয়েছে, তাই না? এই উত্তরে কি রয়েছে? দেখো, এই যে সুমেরু মহাসাগর। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান এবং সীমানা। এরপরে দেখো রয়েছে ভূপ্রকৃতি ও নদ নদী। কানাডীয় শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম লরেন্সীয় মালভূমি।
তাহলে মালভূমি অঞ্চলের যেমন হয় ভূপ্রকৃতি, তেমন পর্বতের মতো খুব উঁচু না, আবার একেবারে যে সমতল ভূমিভাগ তা কিন্তু নয়। কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। পৃথিবীর মোট 11টা শিল্ড অঞ্চল রয়েছে। তার মধ্যে বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? কানাডীয় শিল্ড অঞ্চল। এই অঞ্চলটি গ্রানাইট এবং নিচ দিয়ে গঠিত। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কাজের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। তাহলে যেহেতু অনেক পুরনো একটি অঞ্চল, ফলে বহু বছর ধরে বিভিন্ন বহির্জাত যে প্রক্রিয়া পৃথিবীর, সেই প্রক্রিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু বর্তমানে উচ্চভূমি থেকে ধীরে ধীরে মালভূমিতে পরিণত হয়েছে। সেই অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদের সৃষ্টি হয়েছে। দেখো, এতটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে যে অবনমিত হয়ে গর্তের সৃষ্টি হয়েছে, এবং ধীরে ধীরে সেখানে জল জমে কিন্তু কি হয়েছে না, হ্রদেরও কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন গ্রেট বিয়ার, গ্রেট সেল্ফ, আথাবাস্কা, এইগুলো যে হ্রদগুলো বলছি, এগুলো কিন্তু সব এই কানাডীয় শিল্ড অঞ্চলের পশ্চিম দিকে অবস্থান করছে। ঠিক আছে, এই পশ্চিম দিকে কিন্তু এই হ্রদগুলো লক্ষ্য করা যায়। এবার দেখো এখানকার নদ নদী। এখানকার নদ নদীগুলি হলো ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। কি হয় না, এই যে নদীগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা উত্তর গোলার্ধের দিকে অবস্থান করার জন্য বছরের বেশিরভাগ সময় কিন্তু বরফে ঢেকে থাকে। আমরা ম্যাকেঞ্জি নদী পড়েছিলাম না, যে শীতকালে নৌ পরিবহনযোগ্য নয়। কারণ কি? কারণ কিন্তু হলো, কি কারণ? শীতকালে বরফ থাকে, বরফ মুক্ত কিন্তু নদী হয় না। এছাড়া চার্চিল, লেনসান, এই নদীগুলোতে কিন্তু একই রকম অবস্থা লক্ষ্য করা যায়। নদীগুলি এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে কিন্তু একসাথে যুক্ত করেছে। অর্থাৎ কোনো একটা হ্রদ থেকে নদীর সৃষ্টি হয়ে অপর একটি হ্রদে মিলিত হচ্ছে। বহু নদী কিন্তু এইভাবে অনেকগুলি হ্রদকে কিন্তু একসাথে যুক্ত করেছে এই কানাডীয় শিল্ড অঞ্চলের নদীগুলি। দেখো এই যে ম্যাকেঞ্জি নদীর উদাহরণ, আর এই যে লাল অংশ দেখছো, এটা কিন্তু হলো পুরোটাই কানাডীয় শিল্ড অঞ্চল, ভূপ্রকৃতি। আচ্ছা, এরপরে দেখা রয়েছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। শিল্ড অঞ্চলের জলবায়ু, জলবায়ুর মধ্যে কি কি থাকে উপাদানগুলি বলতো? ভেরি, আর্দ্রতা, উষ্ণতা, বৃষ্টিপাত, তাই না? এই তিনটি মূলত হলো জলবায়ুর উপাদান। শিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। আমরা পড়েছিলাম না যে উত্তর আমেরিকার উত্তর অংশটা তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বছরে প্রায় ৮-৯ মাস বরফ থাকে, তাই না? এবং তাপমাত্রা কিন্তু প্রায় ৭ মাস হিমাঙ্কের নিচে থেকে যায়। বৃষ্টিপাত এখানে খুব কম হয়, অধিকাংশ হয় কিন্তু গ্রীষ্মকালে। সরি স্টুডেন্ট, তাহলে বৃষ্টিপাত কখন হয় অধিকাংশ? গ্রীষ্মকালে। মোট যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা বছরে 40 সেমিরও কিন্তু কম। এখানে কি কি উদ্ভিদ জন্মায়? শৈবাল ও গুল্ম জাতীয় কিন্তু উদ্ভিদ এখানে জন্মায়। শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে জলবায়ু উষ্ণ প্রকৃতির। তাহলে দেখো, এই শিল্ড অঞ্চলের উত্তর দিকে যেমন সুমেরু উপসাগর বা মহাসাগর রয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে, সেখানে গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মাচ্ছে। আবার এই শিল্ড অঞ্চলের দক্ষিণ দিকের অংশে সেখানে কিন্তু জলবায়ু আবার উষ্ণ প্রকৃতির। বুঝতে পারলে? ফলে এখানে কি উদ্ভিদ জন্মায়? সরল বর্গীয় বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। দেখো এই যে তোমরা ছবিটা দেখছো ডান দিকে, এটা কিন্তু হলো সরল বৃক্ষের অরণ্যের উদাহরণ। এবং উপরে দেখো, বছরে বেশিরভাগ সময় কিন্তু এই শিল্ড অঞ্চল বরফে মুক্ত থাকে, বরফ যুক্ত থাকে। প্রায় ৭ মাস কিন্তু বরফ যুক্ত থাকে। এই যে সরলবর্গীয় বৃক্ষর অরণ্য, সেখানে কি কি গাছ লক্ষ্য করা যায়? সেখানে পাইন, ফার, ম্যাপেল ইত্যাদি যে গাছগুলো রয়েছে, যেগুলোকে আমরা সরলবর্গীয় বৃক্ষ বলি, সেই বৃক্ষের অরণ্য কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম না, কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থান, সীমানা, ভূপ্রকৃতির নদ নদী এবং জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এর পরে রয়েছে দেখো কানাডীয় শিল্ড অঞ্চলের জীবজন্তু। দেখো, সরলবর্গীয় বনভূমিতে বলগা হরিণ, বনবিড়াল, লোমশ কুকুর দেখতে পাওয়া যায়। যেহেতু এই কানাডীয় শিল্ড অঞ্চলের উত্তরাংশে প্রায় সারা বছর বরফ পড়ে থাকে, ৭-৮ মাস জুড়ে থাকে বরফ। ফলে এখানে লোমযুক্ত যে কুকুর বা জীবজন্তু, সেগুলো কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়।
তাহলে শিল্ড অঞ্চলের জীবজন্তু কি কি প্রধানত লক্ষ্য করা যায়? না বনবিড়াল, লোমশ কুকুর এবং বলগা হরিণ। এরপরে দেখো রয়েছে শিল্ড অঞ্চলের কৃষিকাজ। শিল্ড অঞ্চল অর্থাৎ পাথুরে জমি, এখানে কি কৃষিকাজ ভালো হবে? তোমরা কি মনে করো? ভালো হবে না, তাই না? শিল্ড অঞ্চল কিন্তু কৃষিকাজে একদমই উন্নত নয়। কারণ কি? এখানে বছরের বেশিরভাগ সময় মাটি কিন্তু বরফাকৃত থাকে এবং আহ, পাথুরে জমিতে চাষবাস সকলেই জানে আমরা ভালো হয় না। তবে শিল্ড অঞ্চলে কিন্তু খনিজ শিল্পে সমৃদ্ধ। শিল্ড অঞ্চল খনিজ সম্পদে কিন্তু সমৃদ্ধ। দেখো খনিজ সম্পদ কি রয়েছে? না প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত হওয়ায় এই অঞ্চলের অন্যতম যে প্রধান আহ, সম্পদ, সেটা আমরা কি বলবো বলতো? খনিজ সম্পদ। তাহলে কি? না প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় এই অঞ্চলের অন্যতম প্রধান শিল্প কিন্তু হলো খনিজ সম্পদের শিল্প। কি কি খনিজ সম্পদ এখানে পাওয়া যায়? প্রধান প্রধান খনিজগুলো কি কি? না নিকেল, সোনা, আকরিক লোহা, ইউরেনিয়াম, প্লাটিনাম, রূপো ইত্যাদি। অর্থাৎ পৃথিবীর যে দামি দামি খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এই কানাডীয় শিল্ড অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে জীবজন্তু, কৃষিকাজ এবং খনিজ সম্পদ। আমরা কোন অঞ্চলে বা আহ, কি কি খনিজ সম্পদ পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায় সেটা কিন্তু আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি হচ্ছে সার্টবেরি। তাহলে পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? সার্টবেরি। ঠিক আছে? এটি কিন্তু কানাডীয় শিল্ড অঞ্চলে অবস্থিত। এই যে এটা সার্টবেরির একটা, এই পুরো অঞ্চলটাই কিন্তু সার্টবেরি। এটা সার্টবেরির একটি স্যাটেলাইট ইমেজ। এছাড়া পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি, অর্থাৎ যেটা সোনার খনি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, তার নাম কি? টিমিনিস। সেটাও কিন্তু এই কানাডীয় শিল্ড অঞ্চলে অবস্থিত। এছাড়া আকরিক লোহা ল্যাব্রাডর, কুইবেক, এছাড়া নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চল, এই অঞ্চল দুটিতে পাওয়া যায়। ইউরেনিয়াম হচ্ছে অ্যান্টিরিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী যে অঞ্চল রয়েছে বা অববাহিকা অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়। আকরিক লোহা সার্টবেরিতে পাওয়া যায়, টিমেনিস বা নোরান্ট এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে আকরিক লোহা কিন্তু পাওয়া যায়। এবারে দেখো উত্তর আমেরিকার কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প। কানাডার শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না, এটা আমরা সকলেই জেনেছি। তবে শিল্পে কিন্তু এই অঞ্চল যথেষ্ট উন্নত। এর কারণগুলো কি কি? শিল্পে উন্নতি হওয়ার কিছু কারণ থাকে। কি কি কারণ? না প্রধান থাকে হচ্ছে কাঁচামাল, তাই না? শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামাল লাগে। তাহলে এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ, বন পশুর লোমের চামড়া এবং খনিজ পদার্থ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভারী যে লৌহ ইস্পাত শিল্প বা অন্যান্য যে বড় বড় শিল্প রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প, এর প্রাথমিক যে চাহিদা সেটা কিন্তু হলো কাঁচামাল। আর কাঁচামাল কিগুলো হয়? লৌহ আকরিক, তারপরে ইউরেনিয়াম, নিকেল, চুনাপাথর, এগুলো কিন্তু হলো কাঁচামাল শিল্পের। তাহলে এই যে খনিজ পদার্থগুলো এগুলো তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, ফলে কিন্তু শিল্প উন্নত। আর কি কারণ রয়েছে? না কানাডায় উন্নত মানের কি রয়েছে? প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহযোগিতা রয়েছে। এই শিল্ড অঞ্চল, কানাডীয় শিল্ড অঞ্চলে কানাডার দেশের মধ্যে রয়েছে। ফলে এই অঞ্চলে কিন্তু প্রযুক্তিগত উন্নতি ও কারিগরি দক্ষ শ্রমিকের কিন্তু লক্ষ্য করা যায়। স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন যে জলবিদ্যুৎ, এই শিল্পের যে চাহিদা কি লাগে? প্রচুর পরিমাণে বিদ্যুৎ লাগে শিল্পে। সেই বিদ্যুতের চাহিদা কিন্তু মেটায় স্থানীয় নদীগুলো থেকে উৎপন্ন জলবিদ্যুৎ। এছাড়া পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্টি যে সুলভ জলপথ, সেই জলপথের মাধ্যমে কিন্তু শিল্পটাকে উন্নত করা হয়েছে। দেখো কাঁচামাল, জলবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের যে অফুরন্ত চাহিদা শিল্পে লাগে সেটাকে যোগান দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণগুলোর জন্যই কিন্তু কি হয়েছে? না শিল্প কিন্তু উন্নতি লাভ করেছে। এরপরে দেখো রয়েছে কাষ্ঠ ও কাগজ শিল্প। কানাডার বা কানাডীয় শিল্ড অঞ্চলের কাষ্ঠ ও কাগজ শিল্প কিন্তু যথেষ্ট উন্নত। তাহলে দুটি শিল্পীতে খুব উন্নত। কি? না খনিজ সম্পদ অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প এবং কাষ্ঠ ও কাগজ শিল্প। প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। ফলে কাঠ এবং কাষ্ঠ শিল্পে কানাডা কিন্তু বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করেছে।
এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায়। এই বনভূমির কাঠ, কাষ্ঠ ও কাগজ শিল্পের কিন্তু প্রধান কাঁচামাল। তাহলে কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল কি? ভেরি গুড, সেটাও কিন্তু হলো এই বনভূমির কাঠ। এই কাঁচামাল ছাড়াও যে কারণগুলো এই দুটি শিল্পের উন্নতিতে সাহায্য করেছে সেগুলি কি কি? দেখো, আরো অনেকগুলো কিন্তু রয়েছে, দুটি নয় আরো অনেকগুলো রয়েছে। তার মধ্যে বিদ্যুৎ, আহ, দক্ষ শ্রমিক, এছাড়া উম, পরিবহন, তাই না, মূলধন, এগুলো কিন্তু কোনো একটি শিল্প গড়ে তুলতে সাহায্য করে। প্রথমে দেখো বিদ্যুৎ। সিল্ট অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি এই কাষ্ঠ শিল্প বা কাগজ শিল্পের যে বিদ্যুতের চাহিদা সেটা কিন্তু যোগান দেয়। দ্বিতীয়ত কি না, এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে দক্ষ শ্রমিকের কিন্তু যোগান রয়েছে। এই শিল্পে মেশিনপত্র চালানো বা এই কাষ্ঠ আহরণের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। সেই শ্রমিক কিন্তু প্রচুর পরিমাণে এই অঞ্চলে রয়েছে। আর কি কারণ রয়েছে? দেখো, আর রয়েছে পরিবহনের সুবিধা। শীতকালে যখন চারিদিক বরফে জমে যায় তখন গাছগুলো কিন্তু কেটে বরফে ঢাকা নদীর উপরে কিন্তু ফেলে রাখা হয়। দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু একটি বিষয়, কিভাবে পরিবহন করা হচ্ছে। যখন ধরো এই নদীটি বরফে ঢাকা, এর আশেপাশে বনভূমি রয়েছে, সেই বনভূমি কাঠ কেটে যখন এটা বরফ থাকে তখন কিন্তু কাঠগুলি বরফের উপরে ফেলে দেওয়া হয়। বুঝতে পেরেছো? এরপরে গ্রীষ্মকালে যখন বরফ গলে যাবে তখন নদীর স্রোতের সাথে কিন্তু গাছগুলো একা একাই ভেসে ভেসে কিন্তু বহু দূর চলে যাবে। আর তখনই কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলগুলিতেই কাঠ চেরাই কলগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে। ফলে খুব সহজে সেখান থেকে কি হয় না, কাঠগুলো কিন্তু নদী থেকে তুলে এনে চেরাই ও সংগ্রহ করা হয়ে থাকে। এর ফলে পরিবহনের যে খরচ সেটা কিন্তু দেখো অনেকটাই কমে যায়, তাই না? নদীতে ফেলে দিল, সেখান থেকে সেটা বরফ যখন মুক্ত হলো নদীটা, তখন সেই জলের সাথে বাহিত হয়ে সে তার গন্তব্যে বা দূরে চলে গেল। তাহলে কি হবে? খরচ কম হয় পরিবহনে। আচ্ছা, আর রয়েছে দেখো প্রচুর মূলধন। এই অঞ্চল কিন্তু প্রচুর মূলধনের সহযোগিতা করেছে। এই অঞ্চলের যারা বিনিয়োগকারীরা তারা কিন্তু এই শিল্পের গড়ে ওঠার পিছনে অনেক মূলধন প্রয়োগ করেছে, অর্থাৎ টাকা পয়সা কিন্তু যোগান দিয়েছে। একটা শিল্প গড়ে উঠতে গেলে কিন্তু প্রচুর, প্রাথমিকভাবে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন। শিল্প কেন্দ্র স্থাপন, পরিবহন, যাতায়াত, কাঁচামালের আহরণ, উৎপাদিত দ্রব্য পরিবহন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এখানকার বড় বড় শিল্পপতিরা কিন্তু সেই মূলধনটা যোগান দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে ফার শিল্প। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই আসে। ফার শিল্প কাকে বলে? দেখো, শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই কিন্তু এই শিল্প গড়ে উঠেছে। তাহলে পুরো শিল্ড অঞ্চলেই কিন্তু, কানাডীয় শিল্ড অঞ্চল প্রায় সর্বত্র কিন্তু এই শিল্পটা গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়। তাহলে ফার শিল্প কি না, দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া যাকে বলা হয় ফার, আর সেই ফার থেকে কিন্তু শীতের পোশাক তৈরি করা হয়। কারণ আমরা জানি সেখানে কিন্তু 7-8 মাস বরফে ঢাকা থাকে, ফলে ঠান্ডাটা কিন্তু খুবই বেশি। ফলে দেখবে পশুর যে লোমযুক্ত পোশাক সেগুলো কিন্তু গায়ে দিলে প্রচন্ড গরম হয়। শীতপ্রধান দেশগুলিতে কিন্তু এই পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক খুবই চলমান। এই যে শিল্পটা, যে লোমযুক্ত চামড়া দিয়ে পশুর সেখান থেকে পোশাক তৈরি, এই শিল্পটাকেই কিন্তু বলা হয় ফার শিল্প। এছাড়া কাগজ ও কাঠমুন্ডের মণ্ডপ ও নিউজ প্রিন্ট শিল্পে কানাডা বিশ্বে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কাগজ শিল্পে বা নিউজ প্রিন্ট শিল্পে কোন দেশ? কানাডা। এছাড়া আহ, দেখো, কাগজ শিল্পের কেন্দ্রসমূহ হচ্ছে উইনিপেগ, মন্ট্রিল, বাকিংহাম, এই হচ্ছে কিন্তু উৎপন্ন কেন্দ্রসমূহ। কাষ্ঠশিল্পের কেন্দ্রসমূহ হচ্ছে অটোয়া, পরকুপাইন, কুইবেক, এই স্থানগুলো। তোমরা উপরে ছবি দেখেছো, এটা কিন্তু হলো পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক, আর এটা হচ্ছে কাগজ শিল্পে কাগজ তৈরি হচ্ছে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে উত্তর আমেরিকার চ্যাপ্টারটা শেষ করালাম।
6টা ক্লাসের মাধ্যমে আমি পরপর তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আহ, আজকে তো শেষ হলোই, পাশাপাশি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে, যেগুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। দেখো কোন কোন প্রশ্ন। প্রথমে তোমরাই বলার চেষ্টা করবে উত্তর দেওয়ার। শিল্ড কথাটির অর্থ কি? বলো, শিল্ড কথার অর্থ কি? ভেরি গুড। পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ডকে কি বলা হয়? শিল্ড। দ্বিতীয়, কাগজ শিল্পে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? এক্ষুনি বললাম, বলো। ভেরি গুড। কি বললে? যে কানাডা বিশ্বে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে কাগজ শিল্পে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? বলো। নিকেল খনি সাডবেরি। ভেরি গুড। সাডবেরি হলো পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। 4 নম্বর হচ্ছে, দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনির নাম, সোনার খনির নাম দ্বিতীয়, কি হবে? টিমিনিস। ভেরি গুড। টিমিনিস এটাও কিন্তু কানাডীয় শিল্ড অঞ্চলে অবস্থিত। নিকেল খনিও শিল্ড অঞ্চলে অবস্থিত বৃহত্তম। টিমিনিস হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি। 5, কানাডীয় শিল্ড অঞ্চলের নদ নদীগুলি কি কি? বলো, কোন কোন নদী রয়েছে? প্রধান নদী এই শিল্ড অঞ্চলে ম্যাকেঞ্জি, এছাড়া চার্চিল বা লেন লেনসন, এই নদীগুলো কিন্তু রয়েছে কানাডার শিল্ড অঞ্চল। 6, পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চলটির নাম কি? আগে বলো তো কয়টি শিল্ড অঞ্চল রয়েছে পৃথিবীতে? 11টি। ভেরি গুড। এদের মধ্যে বৃহত্তম শিল্ড অঞ্চল কোনটি? এই যে তোমরা যেটা পড়লে কানাডীয় শিল্ড অঞ্চল, সেটিই কিন্তু হলো পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি কি কি? বলো, খুব সহজ। শিল্পোন্নতির কারণগুলো কি কি বলো? না পঞ্চের হ্রদ এবং সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল পাওয়া যায়, শিল্প জলের প্রয়োজন হয়। দ্বিতীয়ত কি, না বনজ ও প্রাণীজ কাঁচামাল কিন্তু পাওয়া যায় যথেষ্ট পরিমাণে, কাঁচামালও প্রয়োজন শিল্পে। এছাড়া ঘনবসতিপূর্ণ হওয়ায় এই অঞ্চলে কিন্তু শ্রমিকের অভাব হয় না। উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে। এখানকার খরস্রোতা নদীগুলি ও নায়াগ্রা জলপ্রপাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেটা এই শিল্ড উন্নতিতে কিন্তু বিরাট ভূমিকা অবলম্বন করেছে। এছাড়া পর্যাপ্ত মূলধনের সহযোগিতা ইত্যাদির কারণে কানাডিয়ার শিল্ড অঞ্চল কিন্তু পৃথিবীর অন্যতম শিল্পোন্নতির একটি অঞ্চল। নাম্বার 8, ফার শিল্প কাকে বলে? বল, ফার শিল্প কাকে বলে? দেখো এই কানাডীয় শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই কিন্তু দীর্ঘ পশুর লোমযুক্ত চামড়া দিয়ে পোশাক তৈরি করা হয়। ঠিক আছে? পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করা হয়। এই শিল্পের সাথে যুক্ত বা এই শিল্পকেই আমরা কি বলে থাকবো? ফার শিল্প। তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু এগুলো খুবই আসে। ঠিক আছে? ঠিক আছে ক্লাস। পরবর্তী যে ক্লাস, সেটা আমি তোমাদের সাথে তোমাদের 10ম অধ্যায় রয়েছে দক্ষিণ আমেরিকা, সেই দক্ষিণ আমেরিকা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য। সকলে খুবই ভালো থাকবে। থ্যাংক ইউ।